গল্প বৃষ্টি নামার পরে লেখিকা ঈশ্বর জান ফারিয়া পর্ব 25 এবং শেষ। আনন্দ আর খুশিতে কেটে গেল তিনটা দিন। যতই দিন যাচ্ছে ততই মিন্ময়ের দুশ্চিন্তা বাড়ছে। কি হবে কিছুই কারো জানা নেই। সিঙ্গাপুর এয়ারপোর্টে এসে পৌঁছেছে ওরা। রাত 8টা বাজে। এয়ারপোর্টে সবার সঙ্গে বসে আছে গুঞ্জন। সব ফর্মালিটি শেষ করতে আরও বেশ খানিকক্ষণ লাগবে। গুঞ্জন ভাবলো দেশের কথা, নিজের সংসারের কথা। ছোট্ট পরিবারটা ছেড়েও কত দূরে চলে এসেছে। বুকটা চিনচিন ব্যথা করছে। চোখের সামনে ভেসে উঠছে নিজের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছবি, গ্রামের বাড়ির সেই অসাধারণ দৃশ্য, শহরের অলিগলি, নিস্তব্ধ রাতের অসম্ভব সুন্দর তারাভরা আকাশ, ধূসর মেঘে ঢাকা আকাশ থেকে নামা সেই ঝুম বৃষ্টির কথা ওর খুব মনে পড়ছে। সেই রাত যেদিন গুঞ্জন প্রথম জানতে পেরেছিল ব্রেন টিউমারে আক্রান্ত, যে রাতে ও মিন্ময়কে বলেছিল হৃদয়ের গভীরে লুকানো সত্যিটি, যে রাতে সেই ঝুম বৃষ্টিতে ভিজেছিল গুঞ্জন, ভালোবাসার মানুষটির সাথে কাটিয়েছিল ভালোবাসার রাত। সব কিছু খুব মনে হচ্ছে। ভালোবাসা আসার সময় গুঞ্জনকে সবাই দেখতে এসেছিল, দোয়া করেছিল। সবার কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে আপ্লুত গুঞ্জন। সবাই ওকে সাহস দিছিল। বন্ধুবান্ধব থেকে শুরু করে সিনিয়র জুনিয়র সবাই গুঞ্জনের খোঁজখবর নিয়েছে, মানসিকভাবে সমর্থন জুগিয়েছে। সেগুলো দেখে গুঞ্জন সত্যি নিজেকে ভাগ্যবতী মনে করেছে। সবার ভালোবাসা পেয়ে গুঞ্জনের মনে হচ্ছে যাক, কিছুটা ভালোবাসা নয়, অনেক ভালোবাসা পেয়েছে গুঞ্জন। সত্যিই গুঞ্জন তাহলে ভালোবাসা পাওয়ার যোগ্য ছিল। সবার জন্য হোটেল বুকিং করে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করা হলো। পরের দিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের হসপিটাল গুঞ্জনকে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা আবারও নতুন করে গুঞ্জন আর মিন্ময়ের কাছ থেকে সব কিছু শুনলেন, যে বেশ কিছুদিন ধরে মাথা ব্যথা সহ বেশ কিছু সমস্যায় ভুগছে গুঞ্জন। সমস্যার ব্যাপকতা বুঝতে পেরে চিকিৎসকরা আবারও গুঞ্জনকে মাথার কিছু পরীক্ষা নিরীক্ষা করানোর পরামর্শ দেন। সেই পরীক্ষাতে আবারও ধরা পড়ে টিউমারের অস্তিত্ব। চিকিৎসকরা বলেছেন গুঞ্জনের ব্রেনের টিউমারটি এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন দ্রুত অস্ত্রোপচার করে ফেলতে। দ্রুত অস্ত্রোপচার করালে কোনো সম্ভাবনা নেই সুস্থ হয়ে উঠবে কিনা, তবে বাঁচার একটু আশা আছে। গুঞ্জনকে হসপিটালে অ্যাডমিট করা হলো। বাইরের সবাই বসে আছে। দাদিমা মায়া আহমেদ হোটেলে রয়েছেন। মিন্ময় বাইরে এসে সবাইকে বলল গুঞ্জনের কথা। সব কিছু জানার পর বোঝার পর মিন্ময় জেসিকাকে ফোন করলো। ওর পরামর্শ মোতাবেক মিন্ময় অস্ত্রোপচারটা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে করাতে চায়। মিন্ময় সবাইকে জানালো চিকিৎসকরা যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্রোপচার করতে বলেছেন। যদিও মস্তিষ্কের টিউমারটি একেবারে খারাপ অবস্থাতে আছে, অপারেশন করা হলে একটু হলেও চান্স আছে বাঁচবার, কিন্তু না করালে। আর কিছু বলতে পারলো না মিন্ময়। ধপ করে চেয়ারে বসে পড়ল। জামান সাহেব বললেন, অবস্থা কি ক্রিটিক্যাল? ইকবাল চৌধুরী বললেন, বায়োপসির মাধ্যমে টিউমারের মাত্রা বোঝা যায়। রিপোর্টগুলো দেখে ডাক্তারদের মনে হচ্ছে এটা বেশ রিস্কের। এ কারণে যতটা দ্রুত সম্ভব অস্ত্রোপচার করাতে হবে। জামান সাহেব জিজ্ঞেস করলেন, সব মিলিয়ে কত খরচ লাগতে পারে? ইকবাল চৌধুরী বললেন, এটা আসলে অপারেশনের পর বায়োপসি করলে জানা যাবে। তবে শুধু মস্তিষ্কের অপারেশনের ব্যয় হবে 20 থেকে 25 লাখ টাকা। এর বাইরে কেমো দেওয়া বাদবাকি খরচসহ 40 লাখ টাকার মতো লাগতে পারে। জামান সাহেব বললেন, কিছু মনে না করলে আমি একটা কথা বলবো, মানে এটা আমার একার সিদ্ধান্ত, আপনাদের জানাতে চাই। আনিশা চৌধুরী একটু অবাক হলেন, বললেন, সংকোচ না করে বলে ফেলুন। জামান সাহেব বলতে লাগলেন, গুঞ্জনের চিকিৎসা সহ যাবতীয় ব্যয় আমি আমার মেয়ের জন্য এটুকু করতে চাই। ইকবাল সাহেব মানতে পারলেন না। তিনি বললেন, মেয়ে তো আমাদেরও, আমরা কি মেয়েটার জন্য কিছু করতে পারি না? অবশ্যই পারেন, কিন্তু আমি তো মেয়েটার জন্য কোনোদিনও কিছু করতে পারিনি। তাই আজ মেয়ের এই বিপদে আমি যদি ওর জন্য কিছু না করি তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। অপরাধবোধ আমাকে কুরে কুরে খাবে। ইকবাল সাহেব তা মানতে নারাজ। তিনি বললেন, আমার বাড়ির বউ, আমার মেয়ের জন্য আমারও তো কিছু করার আছে, দায়িত্ব আছে, তাই না? তবে আপনি চাইলে আমরা দুজন মিলে সব করতে পারি, কিন্তু একা সব করতে আমি আপনাকে দিব না। জামান সাহেব আর উপায় না পেয়ে রাজি হলেন। আর যাই হোক, মেয়েটাকে তো সুস্থ করতে হবে। আগামী দিন গুঞ্জনের অপারেশন। গুঞ্জন মিন্ময়কে জিজ্ঞেস করলো, আচ্ছা কত টাকা খরচ হবে? মিন্ময় রাগী গলায় বলল, তোমার তাতে দরকার কি? বলুন না প্লিজ। বলবো না, ইনফ্যাক্ট তোমার এসব জানার দরকার নেই।
গুঞ্জন চোখ মুখ লাল করে বলল, বলবেন না তাহলে? না। গুঞ্জন আর কিছু বলল না, চুপ থেকে কিছুক্ষণ পর বলে উঠল, বলবেনই বা কেন? আমি কে? আমি তো আপনার কেউ না। আপনার কাছ থেকে আমার কোনো কিছু জানার অধিকার নেই। আমি মরি কি বাঁচি তাতেও আপনার কিছু আসবে যাবে না। মিন্ময় রেগে বলল, এই তুমি এসব ফালতু আর উদ্ভট চিন্তাভাবনা নিয়ে সারাদিন পড়ে থাকো কেন? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? ঠিক আছে তাহলে। বলেই ফলকাটটা ধারালো ছুরিটা দিয়ে এক পোস্ট মেরে হাত কেটে ফেলল। গুঞ্জন এরকমটা কখনোই আশা করেনি। মিন্ময় বলল, এবার শান্তি হয়েছে তোমার, নাকি আরও কিছু করব? গুঞ্জন চোখের পানি মুছে বলল, প্লিজ হাতটা বাঁধেন, আমি রক্ত দেখতে পারি না, প্লিজ। আচ্ছা, আমি আর কিছু বলবো না, কিন্তু আমার কিছু কথা আপনাকে শুনতে হবে। আমি আর কখনো কিছু বলবো না, প্রমিস। মিন্ময় ব্রুকুচকে বলল, কী কথা? আগে রক্ত মুছুন, আমি বলবো, কিন্তু আপনি সিন ক্রিয়েট করতে পারবেন না। আমার কথা রাখবেন, প্রমিস করুন, আগে বলো। গুঞ্জনের মাথায় যন্ত্রণা হচ্ছে, তাই তাড়াতাড়ি করে বলল, আপনি আগে প্রমিস করেন। মিন্ময় দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে। তারপর কাটার জায়গা মুছে অ্যান্টিসেপটিক লাগিয়ে সেলো টেপ লাগালো। গুঞ্জনের পাশে গিয়ে বসে ওর হাত দুটো মুঠোবন্দি করে ধরল। বলল, আমি প্রমিস করছি তোমার কথা রাখবো। একমাত্র বউ আমার, তার কথা না রাখলে কি চলবে? তখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের হাসপাতালে একটা সাজানো গোছানো কেবিনে বসে আছে দুজন। জানালা গলে আসা রোদের টুকরোগুলো আছড়ে পড়ছিল গুঞ্জনের গায়ে আর মিন্ময়ের পায়ের কাছে। এখান থেকে দেখা যাচ্ছে সিঙ্গাপুরের নীল আকাশ, দূরের রাস্তায় দেখা যাচ্ছে খেজুর গাছের সারি। মানুষজন গাড়ি চালাচ্ছে নীরবে, কোথাও কোলাহল নেই। পিনপতন নীরবতা ভেঙে গুঞ্জন বলে উঠল, শুনুন, কাল তো আমার অপারেশন, ধরুন আমার যদি কিছু একটা হয়ে যায়। মিন্ময় ঠাস করে উঠে দাঁড়ালো, থমথমে রাগে মুখে দিয়ে তাকালো গুঞ্জনের দিকে, জোরে চিৎকার করে বলল, তুমি আবারও এসব কথা শুরু করেছো? আমার কথার কোনো দাম নেই তোমার কাছে? এতটাই খারাপ আমি? গুঞ্জন মৃদু হাসল, বেড থেকে টেনে টেনে নিজের দুর্বল শরীরটা নিয়ে উঠে দাঁড়ালো। মিন্ময় হতচকিত হয়ে বলল, তুমি কি সিরিয়াসলি পাগল হয়ে গেলে গুঞ্জন? বেশি সাহস দেখাচ্ছ আজকাল, উঠে দাঁড়ালে কেন তুমি? গুঞ্জন মিন্ময়কে জড়িয়ে ধরল, বলল, আপনি আমার কথা শুনছেন না, তাহলে আমি কেন শুনবো আপনার কথা? জানেন না গুঞ্জন কোনো অবলা অসহায় নারী না, সে সব কিছু করতে পারে। লাইক সিরিয়াসলি গুঞ্জন? গুঞ্জন মুখ তুলে তাকালো, বলল, আমার কথা আপনার শুনতেই হবে, বুঝলেন? এখন বসুন বা দাঁড়িয়ে থাকেন, সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমি বসবো না। মিন্ময় বলল, ঠিক আছে বলো, কিন্তু আজে বাজে কথা আমি শুনতে চাই না। গুঞ্জন বলল, দেখুন, কাল অপারেশন আমার, যদি বাই চান্স আমার কিছু হয়ে যায় তাহলে প্লিজ আপনি ভেঙে পড়বেন না, এটা প্রমিস করুন। গুঞ্জন, প্লিজ। আমি জানি না কি করব, তবে তোমার কিছু হতে পারে না। গুঞ্জন মৃদু হাসল। আজ গুঞ্জনের অপারেশন। বুকের ভিতরটা মুছতে পড়ছে গুঞ্জনের। কাল রাতেও অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল, ডাক্তাররা তাই বেশি চিন্তিত। দুবার বমিও হয়েছে। গুঞ্জনের সবচেয়ে বেশি খারাপ লাগছে মিন্ময়ের জন্য। ছেলেটা কত চেষ্টা করছে গুঞ্জনকে বাঁচানোর, কিন্তু গুঞ্জন জানে এবং মানে ওর সময় দ্রুতই গনিয়ে আসছে। খুব কম সময় ওর হাতে। বেঁচে থাকার ক্ষীণ আশাটাও ক্রমশই ফুরিয়ে আসছে। মিন্ময় আর অন্যান্যরা চিন্তিত মুখ নিয়ে বসে আছে। দাদিমা গুঞ্জনের কাছে গেল, তারপর ওকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। দাদিমা বলল, তুই ভালো হয়ে আমাদের মাঝে ফিরে আসিস বাবুটা, তোকে ছাড়া আমাদের বাড়িটা খালি হয়ে যাবে। আমার সাথে সারাদিন কথা বলার লোকটাও থাকবে না। তুই সুস্থ হয়ে ফিরে আসিস বোন, আমি তোর জন্য অপেক্ষা করব। গুঞ্জনের চোখের পানিও খুব কষ্টে আটকে রেখেছে। সবার সামনে কান্নাকাটি করে সবার দুশ্চিন্তা আর বাড়াতে চায় না। বলল, আর আমি যদি সুস্থ নাও হই দিদা, তুমি কিন্তু একদম মন খারাপ করবে না। একদিন তো সবাইকেই চলে যেতে হবে, তাই না? তো তোমার কাজ হবে, তুমি সবাইকে সামলে রাখবে। দাদিমা কেঁদে উঠলেন। এত ভালো মেয়েটা কেন জন্ম দুঃখিনী ভাগ্য নিয়ে জন্মালো সেটা খোদা জানেন। ক্ষণিকের সুখটা ওর কপালে জুটল না। মায়া আহমেদ, দানিশা চৌধুরী, জামান সাহেব, ইকবাল চৌধুরী সবাইকে গুঞ্জন একই কথা বলল। আরও বলল, মিন্ময়কে দেখে রাখতে, ও যেন গুঞ্জনে কিছু হলে ভুল কিছু করে না বসে। শক্ত থাকতে হবে, ভালো থাকতে হবে শুধু গুঞ্জনের জন্য, নইলে গুঞ্জন কখনই শান্তি পাবে না। সবার সাথে কথা বলে গুঞ্জন বাসার সবার সাথে কথা বলে নিল। এক পর্যায়ে কথা বলার সময় অনুও কেঁদে দিল। ওর মিসবিহেভ করার জন্য গুঞ্জনের কাছে দুঃখ প্রকাশ করলো। নিবৃত, হিয়া, আরিশা, নাবিলা ফোনেই কেঁদে দিল। অবশেষে গুঞ্জনকে ওটিতে নেওয়ার জন্য রেডি করা হলো। মিন্ময় গুঞ্জনকে জড়িয়ে ধরে বলল,
আমার কাছে ফিরে আসতে হবে তোমায়। গুঞ্জন বলল, আপনি কিন্তু ভুল কিছু করে বসবেন না। আমার যে কোনো কিছু হয়ে যেতেই পারে। ভেঙে পড়বেন না, আমি তো আপনাকে ভালোবাসি। আপনি ভেঙে পড়লে আমি খুব কষ্ট পাবো, মনেও শান্তি পাবো না। জানেন, আমার খুব ইচ্ছে ছিল আপনার সাথে একসাথে আবারও বৃষ্টিতে ভিজবো। সেটা মনে হচ্ছে সম্ভব না আজ, তবে আমি খুব করে চাইবো আজ যেন বৃষ্টি হয়। আল্লাহ তাআলা খুশি হলে নাকি বৃষ্টি নামান। আমি চাই আল্লাহ তাআলা আজ খুশি হয়ে বৃষ্টি নামাক আর আমাকে সেই বৃষ্টি অনুভব করার তৌফিক দিক। খুব ভালোবাসি আপনাকে। আপনার সাথে কখনো খারাপ বিহেভ করে থাকলে আমাকে ক্ষমা করে দিন। মিন্ময় গুঞ্জনকে আরও জোরে জড়িয়ে ধরল। কেঁদে কেঁদে বাচ্চাদের মতো বলল, আজ নিশ্চয়ই বৃষ্টি নামবে আমার বৃষ্টি পেয়া। তুমি কখনো খারাপ কিছু করনি যে মাপ চাইতে হবে। উল্টো আমাদের উচিত তোমার কাছে মাপ চাওয়া। তবুও তুমি আমার কাছে ফিরে এসো গুঞ্জন। আমি প্রতিটা বৃষ্টির দিন তোমার সাথে কাটাতে চাই, ভালোবাসতে চাই। আমি তোমাকে খুব খুশি ভালোবাসি গুঞ্জন। দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। একটা সময় পরে গুঞ্জনকে স্ট্রেচারে শোয়ানো হলো। ওটি রুমে ঢোকার আগ পর্যন্ত এক দৃষ্টিতে তাকিয়েছিল মিন্ময়ের দিকে। হাজারো বার মিন্ময়কে বলেছিল, আমি ভালোবাসি আপনাকে, ওপারে আমি আপনাকে চাই, আপনার সাথে ওপারে দেখা হবে নিশ্চিত। মিন্ময় এবং অনন্যরা মুখ গম্ভীর করে বসে রইল। মায়া আহমেদ একটু পরপর কাঁদছেন। সবাই দোয়া করেছে মেয়ের জন্য, কিন্তু ওনারা তো জানেন না কি ঘটে গিয়েছে মেয়েটার জীবনে। কয়েকটা ঘন্টা পরে ডাক্তাররা গম্ভীর মুখে বেরোলেন ওটি থেকে। মিন্ময়ের এক বুকটা মোচড় দিয়ে উঠল। ধীরে ধীরে পায়ে এগিয়ে গেল ওদের দিকে। পা দুটো যেন চলছে না, খুব করে চাইছে একটা ভালো খবর শুনবে। আমরা মিসেস গুঞ্জনকে বাঁচাতে পারিনি মিস্টার মিন্ময় চৌধুরী। মিন্ময় হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ও বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছে। কি বলবে বা এই মুহূর্তে ওর কী করা উচিত বুঝতে পারছে না। কলিজা মোচড় দিয়ে উঠছে, কানে কোনো শব্দ ঢুকছে না, মাথা বন বন করছে। ততক্ষণে পাশে এসে দাঁড়িয়েছে পরিবারের বাকিরা। সবাই স্তব্ধ, কান্না করাটা ভুলে গেছে। গুঞ্জনকে যখন সবাইকে দেখানোর জন্য নিয়ে আসা হলো, তখন মিন্ময় ওর দিকে তাকালো না, বাকরুদ্ধ মানবের মতো দাঁড়িয়েছিল। হঠাৎ করে সাদা কাপড়টা সরিয়ে গুঞ্জনের মুখ পানে তাকালো মিন্ময়। হলদে আবার ছাড়াচ্ছে সারা মুখ জুড়ে, চোখগুলো বন্ধ। এমন মায়াময় চেহারা এর আগে কখনো কাউকে দেখেনি মিন্ময়। হতবুদ্ধি হয়ে মিন্ময় গুঞ্জনের মুখে হাত বুলিয়ে দিল। স্থির হয়ে দাঁড়িয়ে রইল, কাউকে কিছু বলল না। বাইরে বৃষ্টি শুরু হলো, ঝুম বৃষ্টি। হসপিটালের করিডোরে ছিটকে এসে পড়েছিল বৃষ্টির ফোঁটা। গুঞ্জন আর মিন্ময়কে ভিজিয়ে দিচ্ছিল ভালোবাসাময় বৃষ্টি। মিন্ময়ের কান্নাগুলো এভাবে হয়তো বৃষ্টি হয়ে পড়ছিল। এদিকে দাদিমা অসুস্থ হয়ে পড়েছেন। মায়া আহমেদ বারবার সেন্সলেস হচ্ছে। আনিশা চৌধুরী কান্না করছেন, বাকিরা স্তব্ধ বিমূঢ়। আজ অনেক দিন, গুঞ্জন মারা যাওয়ার অনেক দিন পার হলেও আজ মিন্ময় কাঁদেনি, কাঁদতে পারেনি। কে দেখবে ওর কান্না, কে দেখবে ওর কষ্ট? আজও গভীর রাতেও বেলকুনিতে বসে থাকে, ভাবে কেন গুঞ্জনটা ওকে ছেড়ে চলে গেল। আজও বুঝলো না মিন্ময়, ওকে একা রেখে চলে গিয়ে ও কি শান্তিটা পেল জানে না মিন্ময়। আজও বৃষ্টি নামা রাতগুলোতে মিন্ময়ের কানে কানে গুঞ্জন এসে বলে যায়, আমি আপনার সাথে বৃষ্টিতে ভিজতে চাই। ভিজবেন আমার সাথে? আমি শুধু আপনার জন্য চুপি চুপি বৃষ্টি হয়ে আমি নামি গভীর রাতে। আমি বর্ষার কদম ফুল হতে চাই। খুঁজবেন আমায় কদম ফুলের মাঝে? মিন্ময় প্রতি রাতে বেলকুনিতে নির্ঘুম রাত কাটায়, ভাবে গুঞ্জনের সাথে কথা বলে, ভালোবেসে যে ওকে খুব। বৃষ্টিগুলো নামার পরও তাকিয়ে থাকে সেদিকে। খুঁজে পায় একটা মেয়েকে কবিতার মতো করে। এই শহরে রোজ ভরে ভরে রোদ ওঠে, এই শহরে রোজ দুপুরে বৃষ্টি নামে, রোজ সন্ধ্যায় বাতাস পাওয়া। এই শহরে রাত্রি নামলে বৃষ্টি আসে চুপিসারে আমার জন্য, শুধু একা বর্ষা ভেজার কদম ফুলের মাঝে। রোজ দেখা পাই শুধু তোমারই। তুমি আছো এই বৃষ্টিদের মাঝে, তুমি আছো সবখানে। তোমার কথা বৃষ্টিদের ফোটায় ফোটায় এই শহরে খোলা পথে। আমি আজও একলা ভিজি বৃষ্টি নামার পরে।